হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC13 পেপার থেকে গুরুত্বপূর্ণ 3টি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা দেখো, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা 2023-এ এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো অ্যান্সারটা ভালো করে তোমরা বুঝে নাও। জনপ্রশাসন রাষ্ট্রের নীতি প্রণয়ন ও বাস্তবায়নের একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়া যা প্রশাসনিক সংস্থাগুলির মাধ্যমে পরিচালিত হয়। ডুইট হোয়াইট প্রশাসনকে সরকার পরিচালনার একটি অংশ হিসাবে দেখেছেন, যেখানে প্রশাসনিক কাঠামোর মাধ্যমে নীতি বাস্তবায়ন হয়। এখানে দেখো, এখানে ডুইট হোয়াইটের যে বইটার নাম অর্থাৎ ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সেই বইটার নাম এখানে কিন্তু দেওয়া হয়েছে। আর তোমাদের ছোট প্রশ্নের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই যে বুক এবং অথরের নাম খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো, আবার উড্ডো উইনসল প্রশাসনকে রাজনৈতিক কার্যক্রম থেকে পৃথক একটি স্বাধীন শাখা হিসাবে বিবেচনা করেছেন। প্রশাসনের প্রকৃতি সম্পর্কে দুটি প্রধান দৃষ্টিভঙ্গি রয়েছে। সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, যেখানে জনপ্রশাসনকে কেবল সরকারি নীতির বাস্তবায়ন হিসাবে ধরা হয়, এবং বিস্তৃত দৃষ্টিভঙ্গি, যেখানে এটি নীতি নির্ধারণ থেকে শুরু করে জনকল্যাণমূলক পরিষেবা সহ নানা কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এবার পরের প্যারা করে লিখবে, জনপ্রশাসনের পরিধি ব্যাপক। নিকোলাস হেনরি প্রশাসনের পরিধিকে নীতি প্রণয়ন, উন্নয়নমূলক প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা, পরিকল্পনা, জনকল্যাণমূলক পরিষেবা, দুর্নীতি প্রতিরোধ এবং গভর্নেন্সের মতো বিভিন্ন ক্ষেত্রের সাথে যুক্ত করেছেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, আমলাতন্ত্র, স্থানীয় শাসন ব্যবস্থা এক্ষেত্রে প্রশাসনিক কাঠামো গঠন করে। ফেডরিক দেখো উইলসন টেইলর, ঠিক আছে, দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করেছেন, যা আধুনিক ভারতীয় প্রশাসনের কার্যকারিতার সঙ্গে সম্পর্কিত। এছাড়া উদারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়নের ফলে ভারতের প্রশাসনিক কাঠামো ক্রমশ পরিবর্তিত হচ্ছে এবং বেসরকারি খাত ও নাগরিক সমাজের ভূমিকা বৃদ্ধি পাচ্ছে। জনপ্রশাসন কেবল রাষ্ট্রীয় কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নয়, এটি জনগণের চাহিদা পূরণ এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের যে প্রশ্ন আছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভারতের পটভূমিতে উন্নয়ন প্রশাসনের গুরুত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 2023 সালে পরীক্ষায় এসেছে। দেখো, উন্নয়ন প্রশাসন অর্থাৎ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ভারতের মতো উন্নয়নশীল রাষ্ট্রে রাষ্ট্রীয় নীতির কার্যকর বাস্তবায়ন ও সমাজের সার্বিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর থেকেই ভারত সরকার দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিল্পায়ন এবং গ্রামীণ উন্নয়নের জন্য বিভিন্ন নীতি গ্রহণ করেছে। তবে উন্নয়ন কেবলমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সীমাবদ্ধ নয়, এটি একটি সামাজিক প্রক্রিয়া যা সামাজিক ন্যায় বিচার, ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তির ওপর গুরুত্ব দেয়। এই প্রেক্ষাপটে দেখো, রিক্স কি বলেছে, রিক্স এর পিজমেটিক দেখো সোসাইটি মডেল ভারতের মতো, পিজমেটিক মডেল বা পিজম মডেল ভারতের মতো উন্নয়নশীল দেশের প্রশাসনিক কাঠামোকে বুঝতে সাহায্য করে। রিক্সের মতে উন্নয়নশীল রাষ্ট্রগুলির প্রশাসন পিজমেটিক অর্থাৎ পিজমের মতো, ঠিক আছে, পিজম তোমরা দেখেছো, এরকম পিজমের মতো পর্যায়ে থাকে, যেখানে ঐতিহ্যগত ও আধুনিক কাঠামোর সংমিশ্রণ দেখা যায়। ভারতীয় প্রশাসনের ক্ষেত্রেও এটি স্পষ্ট। একদিকে রয়েছে আমলাতান্ত্রিক কাঠামো, অন্যদিকে গণতান্ত্রিক সংস্কারের চাহিদা। উন্নয়ন প্রশাসনের কার্যকারিতা নিশ্চিত করতে হলে প্রশাসনিক কাঠামোর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তির ব্যবহার ও নীতি বাস্তবায়নে অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ সংস্থার নিশ্চয়তা আইন, যেটাকে মনরেগা বলা হয়, ডিজিটাল ইন্ডিয়া, স্বচ্ছ ভারত অভিযান ইত্যাদি উন্নয়নমূলক নীতির বাস্তবায়ন উন্নয়ন প্রশাসনের ওপর নির্ভরশীল।
তবে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি ও প্রশাসনিক সমন্বয়ের অভাব উন্নয়ন প্রশাসনের অগ্রগতিতে বাধার সৃষ্টি করতে পারে। তাই নতুন প্রশাসনিক সংস্কার, বিকেন্দ্রীকরণ, প্রযুক্তির দক্ষ প্রয়োগের মাধ্যমে উন্নয়ন প্রশাসনকে আরও কার্যকর করে তোলা সম্ভব। ভারতের মতো বহুজাতিক ও বহু সাংস্কৃতিক দেশে উন্নয়ন প্রশাসন কেবল অর্থনৈতিক উন্নতি নয়, বরং সামাজিক পরিবর্তনের চালিকা শক্তি হিসাবে কাজ করে। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো, জনপ্রশাসন চর্চায় রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটা 2022 সালের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। জনপ্রশাসনের অন্যতম মৌলিক তাত্ত্বিক বিতর্ক হলো রাজনীতি ও প্রশাসন দ্বিবিভাজন। উডো উইনসল তার 1887 সালের প্রবন্ধ দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশনে প্রথম এই ধারণা উত্থাপন করে, যেখানে তিনি প্রশাসনকে রাজনীতি থেকে পৃথক রাখার গুরুত্ব ব্যাখ্যা করেন। তার মতে নীতি নির্ধারণ রাজনৈতিক নেতাদের কাজ, আর প্রশাসন শুধু সেই নীতি বাস্তবায়ন করবে নিরপেক্ষভাবে। পরবর্তীকালে ফ্রাঙ্ক জে গুটনো তার পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থে এই ধারণাকে আরও সুসংহত করেন, যেখানে তিনি রাজনীতি ও প্রশাসনের কার্যকারিতাকে পৃথক রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। কিন্তু পরবর্তীকালে প্রশাসনিক চিন্তাবিদরা দেখেন যে প্রশাসন কখনো পুরোপুরি রাজনীতি বিচ্ছিন্ন হতে পারে না। ডুইট উইল্ডো তার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেট গ্রন্থে উল্লেখ করেছেন যে প্রশাসন নীতি নির্ধারণ প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি কেবল একটি প্রযুক্তিগত বিষয় নয়, বরং নৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ভারতের মতো গণতান্ত্রিক দেশে এই বিতর্ক বিশেষ তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার পর দেশটির আমলাতন্ত্র ব্রিটিশ উপনিবেশিক কাঠামোর উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। এটি নেহরুবাদী পরিকল্পনা এবং কল্যাণমূলক রাষ্ট্রের মাধ্যমে সক্রিয় নীতিগত ভূমিকা গ্রহণ করে। পল অ্যাপেলবি তার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া গ্রন্থে ভারতের প্রশাসনের রাজনৈতিক প্রভাব ও গতিশীলতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ভারতের মতো দেশের প্রশাসন কেবল নীতি বাস্তবায়নকারী নয়, বরং নীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে আর মহেশ্বরী তার গবেষণায় দেখিয়েছেন অতিরিক্ত রাজনৈতিক প্রভাব আমলাতন্ত্রের নিরপেক্ষতা ব্যাহত করতে পারে এবং পক্ষপাত দুষ্ট প্রশাসন সৃষ্টি করতে পারে। আর এই কারণেই ভারতীয় প্রশাসনে রাজনৈতিক নেতৃত্ব আমলাতন্ত্রের মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি, যাতে প্রশাসনিক দক্ষতা ও গণতান্ত্রিক নীতি উভয়ই বজায় থাকে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 3টি 10 নম্বরের প্রশ্নের উত্তর।